নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। হ্যাঁ, সমাজে ঘটে যাওয়া এমনই অভাবনীয় কিছু নারকীয় সত্য কাহিনী নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। তো এমনই সত্য কাহিনী নিয়ে গোটা রাজ্য তথা দেশ উত্তাল। তাই আমাদের উদ্দেশ্য আপনারা সতর্ক থাকুন। বিভিন্ন ঘটনা পুলিশ ফাইলে ডায়েরি হয়েছে, এরকম কিছু বিষয় আপনাদের জানিয়ে আপনাদের সতর্ক করা হচ্ছে। শুনুন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আজকে যে কাহিনীটি আপনারা শুনবেন সেটি নেওয়া হয়েছে লালবাজার গোয়েন্দাপীঠ এই বই থেকে। লিখেছেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকারের প্রতি আমাদের ঋণ স্বীকার জ্ঞাপন করি। বন্ধুরা, আবারও বলি, সবাই এই ঘটনাগুলি শুনে সতর্ক হন। সমাজে কিন্তু এমন ঘটনা আজও ঘটে চলেছে। আজকের কাহিনীটির নাম অতি পুরাতন ভৃত্য। আজকের কাহিনীটির নাম অতি পুরাতন ভৃত্য। হুইস্কি, রাম, ভদকা, ওয়াইন, ব্র্যান্ডি পরিপাটি সাজানো সুদৃশ্য ড্রয়িং রুমের লিকার ক্যাবিনেটে দেশি নয়, বহুমূল্য বিদেশি ব্র্যান্ডের সব। সাধারণ পানীয় পিপাসুর নাগালের বাইরে। হই হুল্লোড় পার্টি শেষে যেমন চেহারা হয় উচ্চবিত্তের বসার ঘরের। সোফার কুশন অবিন্যস্ত, কাচের সেন্টার টেবিলে প্লেট গোটা তিনেক, কাঁটা চামচ সমেত। একটাই চিকেন রেশমি কাবাব 2 টুকরো, পনির পকোড়ার আধ খাওয়া অংশ আর একটাই, শসা, পেঁয়াজ, টমেটোর কয়েক কুচি 3 নম্বর প্লেটে। ফেলে ছড়িয়ে খাওয়ার পর যেমন পড়ে থাকে অবশিষ্ট, হাত মোছার পর দাগ ধরে যাওয়া পেপার ন্যাপকিন পড়ে ইতিউতি। 2 গ্লাসে সোনালি তরলের তলানি হুইস্কি। 3টে রং বেরং মোমবাতি জ্বলছে টেবিলে। গড়পড়তা সাইজের নয়, পেল্লায়। ক্রিকেটের উইকেটের থেকে একটু ছোট, পুড়তে সময় লাগে বেশ কয়েক ঘন্টা। নেভেনি এখনো জ্বলছে। এহ বাহ্য। বিশাল ফ্ল্যাটের 3টে প্রশস্ত বেডরুমের একটার দৃশ্য আমোদ প্রমোদের চিহ্নহীন। একটা লেপে বুক অবধি মোড়ানো মহিলা পড়ে আছেন মেঝেতে, প্রাণ নেই আর। ঝলকের দেখাতেই বোঝা যায় দিব্যি ডাক্তার না হলেও চলে। বয়স যে 50 ছাড়িয়ে 51 বোঝাই যায় না। দেখলে মনে হবে খুব বেশি হলে কত আর, মাঝ 40। বয়সানুপাতে মহিলার চেহারা নির্মেদ। শরীর চর্চার অভ্যেস ছিল, নিজেকে বাঁচাতে পারেননি শেষ পর্যন্ত, কিন্তু আততায়ীর কাছে বিনা যুদ্ধে জমিও ছাড়েননি। স্পষ্ট লড়েছিলেন আপ্রাণ। প্রমাণ ধরা রয়েছে ডান হাতের মুঠোয় ধরা আটকে থাকা কয়েক গাছি চুল। এ চুল খুনির। বুঝতে গোয়েন্দা হওয়ার প্রয়োজন নেই। গলায় শুধু ফাঁসের দাগ নয়, হুঁক জাতীয় কিছুর আঁচড়ও দেখা যাচ্ছে। নখের কোণে ময়লার ছোপ। নিশ্চিত ওই ছোপও ঘাতককে প্রতিরোধকালীন বাঁচতে সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। জানান দিচ্ছে চোখ, মুখ, ঘাড়, গলায় আত্মরক্ষাজনিত আঘাতের আভাস। শ্বাসরোধ করে খুন, নির্মম এবং পরিকল্পিত। কে এভাবে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলল? কে না কারা? একটা ল্যাডার দরকার। হ্যাঁ, তা ছাড়া তো আর উপায়ও নেই। দাঁড়ান, দেখছি।
দুধের প্যাকেটগুলো পড়ে আছে ফ্ল্যাটের বাইরে মাটিতে। রোজ বাস্কেট থাকে রাখার জন্য, আজ নেই। অযত্নে পিঠোপিঠি পড়ে আছে টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা আর ইকোনমিক টাইমস। দুধ যিনি দেন রোজ, কাগজ যিনি বিলি করেন দৈনিক, বেল বাজিয়ে বাজিয়ে ধৈর্য হারিয়ে চলে গিয়েছেন। আরও কতবারই যাওয়া আছে। সময় কোথায় অপেক্ষার? অন্যদিন একবার বেল বাজালেই দরজা খুলে দেয় নিক্কু। দীর্ঘদিনের কর্মচারী এবারের, কিন্তু আজ খোলেনি। ঝাঁকা নিয়ে সবজিওয়ালা অবশ্য অপেক্ষায়। এ বাড়ি তার চেনা, টালিগঞ্জের ভাবি। প্রতি সপ্তাহেই টেলিফোনে অর্ডার দেন টাটকা শাকসবজির। যদুবাবুর বাজারে মাইতি ভেজিটেবলস এর কর্মীকে হুকুম মাফিক সবজি দিয়ে যেতে হয় ফি সপ্তাহে। অপেক্ষায় আরো দুজন, কাজের লোক রাধা আর ড্রাইভার আয়ুব। সকাল 9টা বেজে গেল। এমন হয়নি কখনো। হওয়ার তো কথা নয়। মেম সাহেবের যদি ঘুম কোনো কারণে নাও ভেঙে থাকে, নিক্কু তো অন্তত খুলবে। সে কি করছে? উল্টো দিকের ফ্ল্যাট থেকে চিন্তিত মুখে বেরিয়ে এলেন অশোক পোদ্দার। অসিত মোহন লুথরা ব্যবসার কাজে দক্ষিণ ভারত গিয়েছিলেন গত পরশু। ভাইজ্যাক থেকে ফোনে স্ত্রীর সঙ্গে কথা হয়েছে গত সন্ধেতেও। আজ সকাল থেকে মোবাইলে ফোন করে যাচ্ছেন সহধর্মীকে। নো রিপ্লাই। ল্যান্ডলাইনও নিরুত্তর। উদ্বিগ্ন হয়ে ফোন করেছেন প্রতিবেশী মিস্টার পোদ্দারকে। দেখুন একটু কি হলো। ঘড়ির কাঁটা তখন 9:15 ছাড়িয়েছে। অশোকের ফোনেই আয়ুবের সঙ্গে কথা বললেন অসিত লুথরা। গাড়িগুলো গ্যারেজে আছে। আচ্ছা স্যার। গাড়িগুলো বলতে দুটো, একটা টয়োটা করোলা, অন্যটা হন্ডা সিটি। দরজা খুলছে না দেখে আধ ঘন্টা আগেই একতলার গ্যারেজে ঢু মেরে এসেছেন আয়ুব, এই ভেবে যে মেম সাহেব নিজেই কোথাও বেরিয়েছেন, হয়তো জরুরি কাজে। সাহেব মেম সাহেব দুজনেই তো ভালো ড্রাইভিং জানেন। গাড়ি গ্যারেজেই। দুশ্চিন্তা আরও বাড়ল মিস্টার লুথরার। আয়ুব, এক্ষুনি পারভিন ম্যাডামের বাড়ি যাও, খোঁজ নাও ওখানে আছে কিনা। জি সাব। ডোভার রোডে বাড়ি তলোয়ার দম্পতির, সুদেশ আর পারভিন। দুজনেই সদ্য 50 পেরিয়েছেন। সুদেশের ব্যবসা চামড়ার সামগ্রী রপ্তানির। স্ত্রী পারভিন বাড়িতেই জিম চালান বেশ কয়েক বছর ধরে। লুথরা পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা তলোয়ারদের। একে অন্যের বাড়িতে নিয়মিত যাতায়াত। পারভিনের জিমে সপ্তাহে 3 দিন ঘাম ছড়াতে আসতেন অসিতের স্ত্রী রবীন্দ্র কৌর লুথরা। না, তলোয়ারদের বাড়িতেও নেই। আয়ুবের সঙ্গেই সুদেশ পারভিন ছুটে এলেন লথুরাদের ফ্ল্যাটে। ভিড় জমে গিয়েছে ততক্ষণে কেয়ারটেকার আর নিরাপত্তা কর্মীদের। বেরিয়ে এসেছেন অন্যান্য ফ্ল্যাটের আবাসিকরাও। কৌতূহল, উদ্বেগ, আশঙ্কা গাঢ় হচ্ছে ক্রমশ। G+7 বহুতল, 8 তলায়। টপ ফ্লোরেই ফ্ল্যাট লুথরাদের। মূল দরজায় অটোমেটিক লক। পাশ দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে ছাদে। ছাদের মাঝামাঝি একটা বেশ উঁচু দেওয়াল। টপকে এদিক ওদিক পারাবার অসম্ভব। দেওয়ালটাকে ছাদ ভাগ করে দিয়েছে। পশ্চিম অংশটা লুথারদের ব্যক্তিগত মালিকানায়। সিঁড়ি দিয়ে ছাদে উঠে কেউ যে ওই অংশে ঢুকে পড়বে সে জো নেই। ঢুকতে হলে ফ্ল্যাটের ভেতরের সিঁড়ি দিয়ে ঢুকতে হবে, যা বসার ঘরের পাশ দিয়ে উঠে গিয়েছে ছাদে। ছাদে লুথরাদের দিকের অংশে একটা গেট থাকে তালাবন্ধ ভেতর থেকে। ফ্ল্যাটের ভেতরের সিঁড়ির মুখে একটা দরজা, তার পাশে চাবি রাখা থাকে গেটের। সেটা নিয়ে কেউ ছাদে উঠে গেট খুলে দিলে তবেই দেওয়ালের ওপার থেকে লুথরাদের অংশে আসা সম্ভব। ছাদটা ভারী সুন্দর,
চোখের আরাম। একদিকে সার্ভেন্টস কোয়ার্টার, যেখানে নিক্কু থাকে, কাচ দিয়ে ঘেরা একটা ঘর, পাশেই পোষা দুটো ল্যাব্রাডর, ফান্ডি আর বিগল। এর রাত্রিবাস ওই ঘরেই। ঘাসের এক চিলতে লন, ফুলের বাগান ছিমছাম, পাথরের স্তূপের মধ্যে যেন কৃত্রিম ঝর্ণা, জল উছলে পড়ছে অনর্গল। মন ভালো হয়ে যায় দেখলে, আরও একটু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। 3টে গেট আবাসনের, একটা গাড়ি এবং লোকজন ঢোকার, একটা বেরোনোর, তৃতীয়টা ইমার্জেন্সি গেট। বন্ধই থাকে সাধারণত। আবাসিকরা থাকেন দুটো ব্লকে, এ আর বি। দুটো ব্লকই 8 তলার। একতলায় পার্কিংয়ের ব্যবস্থা। এ ব্লকে প্রতি তলায় 3টে করে ফ্ল্যাট, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। বি ব্লকে দুটো তলায় একটা ফ্ল্যাট, বাকি ফ্ল্যাটগুলোয় দুটো করে। নামই ইউনিট দিয়েই। সব মিলিয়ে 34টা ফ্ল্যাট, দুটো ব্লক মিলিয়ে। লুথেরারা থাকতেন বিতে। নিরাপত্তায় বিনিয়োগে কার্পণ্য করেনি আবাসিকরা। দায়িত্ব দিয়েছিলেন ম্যাক সিকিউরিটি সার্ভিস নামের বেসরকারি নিরাপত্তা সংস্থাকে। গেটে এবং দুটো ব্লকের একতলার রিসেপশনে 3 শিফটে 24 ঘন্টা পাহারায় থাকতেন একজন সুপারভাইজার এবং 3 জন নিরাপত্তা কর্মী। লিফট এবং সিঁড়ি দুটো করে প্রতি ব্লকে। একটা লিফট ইমার্জেন্সির জন্য বন্ধ থাকতো, লিফটম্যান ছিল না। আবাসিকরা নিজেরাই লিফট অপারেট করতেন। রিসেপশনে বন্দোবস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা ছিল, যার সংযোগে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে ভিডিওর লিকেজ মাধ্যম ছিল। অপরিচিত কেউ কোনো ফ্ল্যাটে যেতে চাইলে রিসেপশন থেকে ছবি পাঠানো হতো সংশ্লিষ্ট ফ্ল্যাটে, জানানো হতো ইন্টারকমে। সবুজ সংকেত পেলে তবেই ছাড়পত্র মিলত লিফট বা সিঁড়িতে ওঠার। রোজকার পরিচিত গৃহকর্মীদের ছাড় ছিল এই সুরক্ষা বলয় থেকে। আবাসিকদের পরিচিত আত্মীয় বন্ধুদেরও নিয়মিত যাতায়াত, যাদের মুখ চেনা হয়ে গিয়েছে। ফ্ল্যাটে ঢুকতে হলে ছাদে উঠে দেওয়াল টপকানো ছাড়া উপায় নেই। ল্যাডার দরকার একটা। জোগাড় হলো। ওই মই বেয়ে কোনো মতে দেওয়াল টপকালেন আয়ুব। চাবি রাখা ছিল যেখানে থাকার। ফ্ল্যাটের ভিতর দিয়ে ছাদে ওঠার সিঁড়ির পাশে। গেট খোলার পর বাকিরা ঢুকলেন। নিকু কই? নেই কোথাও। পোষা কুকুর দুটো কাচের ঘরে, তালাবন্দি, অস্থির। দরজায় ধাক্কা দিচ্ছে, চিৎকার করছে। কখনো ফ্যান্ডি আর বিগলসকে এভাবে আটকে থাকতে হয় না। প্রতিটা ঘরে দিনভর স্বচ্ছন্দ বিচরণ, বাধাহীন। সোচ্চার প্রতিবাদ স্বাভাবিকই। বসার ঘরে গ্লাস, প্লেট, পানীয়, আর বেডরুমে রবীন্দ্র কৌর লুথরার মৃতদেহ। বিবরণ দিয়েছি শুরুতে। বাড়তি যেটুকু বলার, লেপ সরিয়ে দেখা গেল মৃতার শরীরে ফুল নীল রঙা ম্যাক্সি, পায়ে মোজা, গলায় ফাঁসের দাগ ছাড়া অন্য কোনো শারীরিক হেনস্থা হয়নি। বেডরুমের আলমারি, ড্রয়ার লণ্ডভণ্ড। মিসেস লুথরা হাতে হীরের আংটি পরে থাকতেন সবসময়। সেটা তো গেছেই, সঙ্গে ড্রয়ার আর আলমারিতে থাকা প্রচুর গয়নাগাটি। নগদ 3.5 লক্ষ টাকা, যা ছিল চামড়ার ব্যাগে, এবং প্রায় 400 মার্কিন ডলার। মোদ্দা কথা, মূল্যবান যা ছিল সব লোপাট। পুলিশে ইনফর্ম করা দরকার ইমিডিয়েটলি। আতঙ্কের ঘোর কাটিয়ে প্রথম মুখ খুললেন অশোক পোদ্দার। সায় দিলেন সুদেশ তলোয়ার। জাস্ট এ মিনিট। লালবাজার কন্ট্রোল রুমের নম্বর সেভ আছে আমার। পারভিনের কাছে নম্বর ছিল বালিগঞ্জ থানারও। ফোনের কন্ট্যাক্ট লিস্টে তিনিও চোখ বোলাচ্ছেন দ্রুত। 10:15 ফোন বাজলো কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে। তারও মিনিট খানিক আগে বালিগঞ্জ থানায়।
মার্ডার, শিগগিরই আসুন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওসি আছেন? মার্ডার কোথায়? ত্রিপুরা এনক্লেভ, 59, বালিগঞ্জ সার্কুলার রোড। শহরের অন্যতম অভিজাত এলাকায় উঁচু দেওয়াল দিয়ে ঘেরা আবাসন। পূর্ব দিকে এগোলেই বালিগঞ্জ সায়েন্স কলেজ, পশ্চিমে হাঁটা দিলে সেন্ট লরেন্স হাই স্কুল আর বালিগঞ্জ মিলিটারি ক্যাম্প। সিকিউরিটি, ইমার্জেন্সির রমরমা ব্যবসা ছিল 54 বছরের অসিত লুথেরার। জিআই সিকিউরিটিজ, পরিধি বিস্তৃত দেশের বিভিন্ন শহরে, এমনকি বিদেশেও। সুধী পরিবার, সুখী পরিবার। বড় ছেলে কবিরের বয়স 25, দক্ষিণ ভারতের ব্যবসা দেখাশোনা করেন। ছোট অঙ্গদ 20 কোঠা পেরিয়েছেন সদ্য, পড়াশোনা করেন লন্ডনে। ব্যবসার কাজে মিস্টার লুথেরাকে প্রায় ট্যুরে যেতে হয়, যেমন গিয়েছিলেন 13 ফেব্রুয়ারি। ফেরার কথা ছিল 21-এ, ফিরতে হলো 13 তারিখের দুপুরের ফ্লাইটে, নৃশংসভাবে স্ত্রীর খুন হওয়ার খবর পেয়ে। ফ্ল্যাটে যার থাকার কথা ছিল এবং নেই, সে নিক্কু যাদব, 24 বছরের যুবক, বিহারের বাঁকা জেলায় বাড়ি। গত 7 বছর ধরে এ বাড়িতে কাজ করছে। যখন স্রেফ 16-17 কিশোর, তখন থেকে রান্নাবান্না করে, পাশাপাশি বাজারহাট, টুকটাক 5 মাস কাটা। আয়ুব আরও পুরনো, বয়স প্রায় 60। লুথেরাদের গাড়ি চালায় 13 বছর হলো। মিতা এবং সরস্বতী 2 দিনরাতের কাজের লোক। দুজনেই ছুটি নিয়েছেন গত 13 তারিখ থেকে। সাময়িক কাজ চালাতে রাধা বলে এক মহিলাকে দিন 7 জন্য রাখা হয়েছে। প্রতিবেশীদের প্রশ্নের উত্তরে যিনি জানালেন, গত রাতে 8:30টায় মেম সাহেব ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন আজ সকাল সকাল চলে আসতে। যখন রাতে রাধা ফ্ল্যাট ছেড়ে বেরিয়েছিলেন, ঘরে এক ভদ্রলোক ছিলেন। নিক্কু তো ছিলই, কে ভদ্রলোক? প্রদীপ লাল, বয়স 50-এর কোঠায়, টিনের কন্টেনার তৈরির জমাটি ব্যবসা, থাকেন কাছেই, ল্যান্ড রোডে। প্রদীপ ও তাঁর স্ত্রী সুনীলার বহুদিনের সামাজিক সখ্য সুথিলার লুথেরার পরিবারের সঙ্গে। অসিত লুথেরার সঙ্গে আড্ডা দিতে প্রদীপ এসেছিলেন গতকাল সন্ধ্যে 7:15টায়। অসিত নেই দেখে ঘণ্টাখানেক গল্প গুজব করেছিলেন মিসেস লুথেরার সঙ্গে। খুনের খবর পেয়ে ত্রিপুরা এনক্লেভে চলে এসেছেন সকাল 10টার মধ্যে। গতকাল সন্ধ্যেবেলা এসেছিলেন, নিজেই বললেন প্রতিবেশীদের। বেশ, কিন্তু নিক্কু কোথায়? ভ্যানিশ। রবীন্দ্র কৌর লুথরা হত্যা মামলা, বালিগঞ্জ থানা, কেস নম্বর 17/2007, তারিখ 15 ফেব্রুয়ারি, ধারা 302, 394 আইপিসি, খুন ও লুট। বালিগঞ্জ থানার অফিসাররা পৌঁছলেন, একটু পরেই চলে এলেন হোমিসাইড শাখার অফিসাররা। কন্ট্রোল রুম মারফত খবর ছড়িয়ে গিয়েছে। এলে কি হবে, ঢুকতে পারলে তো। কমপ্লেক্সের প্রধান ফটক বন্ধ, সামনে জড়ো হয়েছেন আবাসিকরা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। প্রায় লাগোয়া বহুতল সপ্তপর্ণীর বাসিন্দারাও খবর পেয়ে নেমে এসেছেন। শুনতে হচ্ছে যেটা পুলিশকে সচরাচর শুনতে হয় এমন কোনো ঘটনার পর স্পটে গেলে। এখন আর এসে কি লাভ, যা হওয়ার তো হয়েই গিয়েছে। কি করে আততায়ী এসে খুন করে যায় এভাবে? পুলিশের টহলদারি ভ্যানকে তো চোখেই পড়ে নাই তল্লাটে। আজ 8 তলায় হয়েছে, কাল 5 তলায় হবে, পরশু 4 তলায়। এসবে অভ্যস্ত আমরা। বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে ঢোকা হলো। বাড়তি ফোর্স পৌঁছলো লালবাজার থেকে। ফ্ল্যাটে আঙুলের ছাপ মিলল একাধিক।
আলমারিতে, গ্লাসে, সোফার হাতলে, বেডরুমের আয়নায়, ড্রয়ারে। নগরপাল প্রত্যাশিতভাবেই তদন্তের ভার দিলেন গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখাকে। দায়িত্ব পড়ল তৎকালীন সাব ইন্সপেক্টর আশিক আহমেদের ওপর, যিনি বর্তমানে তপসিয়া থানার ওসি। হইচই হওয়ার কথা খবর ছড়িয়ে পড়ার পর হচ্ছিল, মাত্র তো বছর 11 আগের কথা। শুরু হয়ে গিয়েছে ইলেকট্রনিক মিডিয়ার রমরমা। বালিগঞ্জ সার্কুলার রোডে সার দিয়ে সংবাদ মাধ্যমের গাড়ি, গোটা দুয়েক অভিভ্যানও। ব্রেকিং নিউজ টিভি খুললেই বহুতলে নৃশংস হত্যা, অন্ধকারে পুলিশ, কিংবা নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে লালবাজার, এবং নানা মুনির নানা মত। হোমিসাইড শাখা অবশ্য এসবে বিচলিত হওয়ার কারণ দেখছিল না কোনো। খুব খাটাখাটনি যাবে না কিনারায়। আগামীকাল বা পরশু হেডলাইন চোখ বুঝলেই দেখতে পাচ্ছিলেন আশিক। 24 ঘন্টার মধ্যে কিনারা মহিলা খুনের, ধৃত, গৃহভৃত্য। সমাধান তো স্রেফ সময়ের অপেক্ষা। সোজা মামলা, ওপেন অ্যান্ড সুটকেস। ওই নিক্কু বলে চাকরটা খুন করে গয়নাগাটি, টাকা পয়সা হাতিয়ে পালিয়েছে। মার্ডার ফর গেইন। কিন্তু পালিয়ে যাবে কোথায়? আর কতক্ষণই বা? মোবাইল ফোন ভারতে এসে গিয়েছে ঘটনার 12 বছর আগে। মুঠো ফোন তখন সবার হাতে। নিক্কুরও ছিল, পাওয়া গিয়েছে নম্বর, যদিও প্রায়ই বন্ধ করে দেয় সেটা। শেষ টাওয়ার লোকেশন আর কল ডিটেলস নিয়ে খুঁজে বের করতে বড়জোর 48 ঘন্টা। কপাল ভালো থাকলে তারও কম। কাজ শুরু হয়ে গিয়েছে টেকনিক্যাল সার্ভাইভালেন্সের ডিপার্টমেন্টে। বাংলা কি হবে? প্রযুক্তি প্রহরা। আত্মতুষ্টির ঘোর কাটল লুথরাদের ফ্ল্যাটে বসে স্কেচ ম্যাপ তৈরি করার সময়। ফোন বাজল ল্যান্ডলাইনে। হ্যালো, সোমনাথ পণ্ডিত হাসপাতাল থেকে বলছি। একজন 22-23 যুবককে এখানে ভর্তি করা হয়েছে কিছুক্ষণ আগে। ট্রাফিকের লোক দেখতে পেয়ে অ্যাডমিট করেছে। রোড অ্যাক্সিডেন্ট, হেড ইঞ্জুরি আছে। মানিব্যাগে আইডি কার্ড থেকে ফোন নাম্বারটা পেলাম, ছবিও আছে। নাম নিক্কু যাদব। আপনাদের বাড়ির কেউ? আমরা পেশেন্টকে SSKM এ ট্রান্সফার করছি। কন্ডিশন আনস্টেবল। এটা কি হলো? নিক্কু দুর্ঘটনাগ্রস্ত? হিসেব মেলছে না তো। আরও বড় অঙ্ক আছে খুনের নেপথ্যে, যার পরিণতি নিক্কুর প্রাণনাশের চেষ্টা। টিম ছুটল SSKM এ। নিক্কু কথা বলার অবস্থায় নেই, অচৈতন্য। চোখের কোণে জমাট বাঁধা রক্ত। ডাক্তার বললেন সাইকেল থেকে মুখ থুবড়ে পড়েছে ফুটপাতে, ছড়ে গিয়েছে চোখ মুখ। শক্ত কিছুতে আঘাত লেগেছে মাথায়। পেশেন্টের সিটি স্ক্যান জরুরি অবলম্বে। জ্ঞান ফেরা দরকার। মাথার আঘাত বেশি হলে নিউরোলজিতে রেফার করা হবে। বাড়াবাড়ি হলে ICU তো রয়েছে। তদন্তকারী দলের একজন বললেন জ্ঞান ফিরলে ওর সঙ্গে একবার কথা বলা দরকার, একটু আর্জেন্ট। শুনছেন তো, একটা ব্রুটাল মার্ডার হয়েছে বালিগঞ্জে। ওই বাড়িতে কাজ করত ছেলেটি। ওর স্টেটমেন্টটা ভাইটাল। ডাক্তারবাবু এমন ভঙ্গিতে তাকালেন যেন ভস্য করে দেবেন। মুখে বললেন প্রাণ বাঁচানো বোধহয় আপাতত বেশি ভাইটাল। জ্ঞান ফিরুক, যদি আদেও ফেরে, তারপর আপনারা যা কথা বলার বলবেন। কেসের সমাধান সহজেই হতে চলেছে এমন ধারণা হলে একটা প্রাথমিক ঢিলেঢালা ভাব আসেই, যেটা নিমেষে কেটে গেল
নিখুঁত দুর্ঘটনায়। দ্রুত স্থির হলো তদন্তের ভবিষ্যৎ গতি প্রকৃতি। উঠে এলো অনেক প্রশ্ন, সম্ভাব্য থিওরির জল্পনা কল্পনা। এক, সিসিটিভি ফুটেজ আদ্য প্রান্ত খতিয়ে দেখা দরকার। কে কে কখন ঢুকেছে, কখন বেরিয়েছে লুথেরাদের ব্লক থেকে গত 24 ঘন্টায়। কিন্তু মুশকিল, রিসেপশনের ক্যামেরার অবস্থান এমনই, কেউ রিসেপশনের কাছে এসে কোনো ফ্ল্যাটে যেতে চাইলে তবেই ছবি উঠবে। রোজকার পরিচিত কেউ, সে বাসিন্দাই হন বা ফ্ল্যাটগুলির নিত্যদিনের কর্মচারী বা নিতান্ত অপরিচিত, পাশ দিয়ে চুপচাপ সরাসরি লিফটে উঠে গেলে ছবি ওঠার প্রশ্নই নেই। বজ্র আটুনি ফসকা দিল। অসিত লুথরার নিজের সিকিউরিটির এজেন্সির ব্যবসা। এই গোড়ার গলতটা চোখে পড়েনি। যাকে ফুটেজ দেখতেই হবে সব খুঁটিয়ে, যা পাওয়া যায়। 2, সমস্ত নিরাপত্তারক্ষী ও কাজের লোকদের তালিকা তৈরি করতে হবে। আবাসনের দুটো ব্লকেরই জানতে হবে তাদের ঠিকুজি কুষ্টি। কারোর কি অপরাধের গোপন পূর্ব ইতিহাস আছে? কারোর সঙ্গে কি কোনো কারণে শত্রুতা তৈরি হয়েছিল লুথরা দম্পতির? জানতে হবে। অসিত লুথরা পেশাগত দিকটা দেখা দরকার। কোনো গুরুতর ব্যবসায়িক শত্রুতা ছিল নাকি কারোর সঙ্গে? 3, আবাসিকরাও সন্দেহের বৃত্তে। দ্রুতগতির জীবনযাপনে বিশ্বাসী ছিলেন শ্রীমতী লুথরা। বস্তুত আবাসনের অধিকাংশ পরিবারই বিলাসবহুল গাড়ি, জিম, টেনিস, গলফ ক্লাব, কিটি পার্টি। খুনের দিনটাও মাথায় রাখতে হবে, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এখন তো বছরের 365 দিনই কোনো না কোনো দিবস। বছরটা 730 দিনের হলেই ভালো হতো, মনে হয় এক এক সময়। দ্বিগুণ অমুক ডে তমুক ডে উদযাপনের সমুখ পাওয়া যেত। তখন 11 বছর আগে এত হরেক রকম দিবসের চল ছিল না। বিত্তশালী মহলে ভ্যালেন্টাইন্স ডের ধুমধাম অবশ্য তখনকার দিনেও শুরু হয়ে গিয়েছে। লুথরাদের ফ্ল্যাটে পার্টি হয়েছিল সেই রাতে। মিস্টার লুথরার অনুপস্থিতিতে কে বা কারা এসেছিলেন প্রেম দিবসের নৈশবাসরে? কতক্ষণ ছিলেন? আবাসিকদের কেউ নাকি কোনো বহিরাগত? দুটো গ্লাস ছিল টেবিলে, মিসেস লুথরা ছাড়া। তাহলে কি একজনই ছিলেন? তিনি কে? 4, আবাসিকদের প্রত্যেকের সমস্ত গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীর মোবাইল নম্বর সংগ্রহ করে কল ডিটেলস আর টাওয়ার লোকেশন নিতে হবে। একজনও যেন বাদ না যায়। কে ঘটনার সময় কোথায় ছিলেন জানতে হবে সব, পুঙ্খানুপুঙ্খ। নিতে হবে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট, মিলিয়ে দেখতে হবে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনার সঙ্গে। 5, সব সময়ের 2 কাজের লোক, সরস্বতী ও মিতাকে ডেকে পাঠাতে হবে। দুজনেরই একই সময়ে ছুটিতে যাওয়ার দরকার পড়ল। আর রাধাও তো সবে কাজে ঢুকেছে, দিন 15 হলো। এমন তো কতই হয়, উদাহরণ আছে অসংখ্য। বিত্তশালী পরিবারে গৃহকর্মী হিসেবে যোগ দিয়ে সব ঘ্যাঁত ঘোঁত জেনে নিয়ে ডাকাতির ছক। 6, এবং খুব গুরুত্বপূর্ণ নিখুঁত দুর্ঘটনা। যদি নিকুই খুনে হতো যেমন ভাবা হয়েছিল শুরুতে, অনায়াসে সরে পড়তে পারত। যদুবাবুর বাজারের কাছে যখন মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন ট্রাফিক কনস্টেবল, সঙ্গে কোনো ব্যাগ ট্যাগ ছিল না, টাকা পয়সা গয়নাগাটি নিকুই নিয়ে থাকলে একটা কিছু তো দরকার সেগুলো ভরার জন্য। সিকিউরিটি গার্ড বলেছেন নিক্কু 6:45 নাগাদ বেরিয়েছিল বড় চটের ব্যাগ নিয়ে। ব্যাগটা গেল কোথায়? নিক্কু কি এমন কিছু দেখে ফেলেছিল দরকার ছিল পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার? প্রত্যক্ষদর্শী থাকাটা
আততায়ীর পক্ষে বিপজ্জনক হতে পারত, নাকি দুর্ঘটনাটা নিকুই সাজিয়েছে? সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। সে যতই চিকিৎসাধীন থাক, ভুললে চলবে না যেভাবে খুনটা হয়েছে যদি জড়িত থাকে একাধিকও পরিচিত কাউকে থাকতেই হবে ষড়যন্ত্রে। হতেই পারে নিকুই আততায়ীর জন্য দরজা খুলে দিয়েছিল গভীর রাতে। 7, আততায়ীর জন্য না আততায়ীদের জন্য? মিসেস লুথরা শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন, তাকে কাবু করা একজনের পক্ষে অত সহজ নয়। নিকুর সঙ্গে যোগ সাজসে অন্য কেউ বা কারা খুনটা করলো, এবং পাছে লুঠের বখরা দিতে হয় বা ব্ল্যাকমেলের শিকার হতে হয়, তাই সরিয়ে দেওয়ার চেষ্টা হলো নিকুকে। অথবা লুটপাট স্রেফ পুলিশকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে? আদেও নয়, মার্ডার ফর গেইন, অন্য কারণ আছে। 8, লুথরাদের দাম্পত্য সম্পর্কে কি কোনো টানাপোড়েন ছিল? জানা জরুরি। প্রদীপ লালের ভূমিকাতেও প্রশ্ন। বলছেন বন্ধু অসিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। নেই দেখে মিসেস লুথেরার সঙ্গে 1.5 ঘন্টা গল্প করেছিলেন। মোবাইল ফোনের যুগে প্রদীপ জানতেন না অসিত বাইরে আছেন? এটা বিশ্বাসযোগ্য? আর যদি ধরেও নিই খোঁজ নেননি সেভাবে বন্ধুপত্নীর সঙ্গে সৌজন্যের হাই হ্যালো বা চা বিস্কুট কোল্ড ড্রিঙ্ক, বড়জোর 0.5 ঘন্টা 45 মিনিট এতে মিটে যাওয়ার কথা। ঘন্টা 1.5টা একটু বেশি থাকছে না? ধোঁয়াশা অনেক, খটকা বিস্তর। কি কি জানা দরকার আর কি কি করা দরকার নোট বইয়ের তালিকা বানাচ্ছিলেন তদন্তকারী অফিসার আসিক। যত সহজ হবে ভেবেছিলেন তেমন আর হলো কই। পিঠে হাত রাখলেন ওসি হোমিসাইড। কিরে, কি এত ভাবছিস? আশিক তাকালেন। কমপ্লিকেটেড লাগছে স্যার। ঘটনা যা ঘন ঘটা, বাস্তবে গোয়েন্দা তো বলবেনই। 21 রজনী সেন রোডের বাসিন্দা হলেও নিশ্চিত বলে ফেলতেন। গোলমাল লাগছে রে তপসে। SSKM হাসপাতালে হত্যে দিয়ে পড়েছিলেন গোয়েন্দারা। নিকুর জ্ঞান ফিরল বিকেল নাগাদ। সৌভাগ্যের কথা, সিটি স্ক্যানের রিপোর্ট জানালো মাথায় চোট আছে, তবে ইন্টারনাল হ্যামারেজ নেই। ঘণ্টাখানেকের মধ্যে ছেড়ে দেওয়া হবে ব্যথা কমার ওষুধ দিয়ে। ডাক্তারবাবু, ওর কাছে কিছু জানতে চাওয়ার ছিল, কথাবার্তা বলা যাবে? আজই বলতে হবে? পেশেন্ট ট্রমায় আছে এখনো। না, যদি সম্ভব হয় দেখবেন যেন বাড়তি স্ট্রেস না হয়। ফের ডাক্তারবাবুর সেই ভস্য করা চাউনি। এবার উপেক্ষা করলেন অফিসার। ডাক্তার তাঁর কাজ করবেন, পুলিশ পুলিশের। নিকুর বয়ানেই রহস্যভেদের জাদুকাঠি লুকিয়ে থাকতে পারে। ডাক্তার কি করে বুঝবেন? লালবাজারে তখন যুদ্ধকালীন ব্যস্ততায় কাজ চলছে। গোটা 50 মোবাইল নম্বরের CDR কল ডিটেলস রেকর্ড এবং TL টাওয়ার লোকেশন সংগ্রহ করার কাজে নেমে পড়েছে টেকনিক্যাল উইং। রাধা, আয়ুব আর নিরাপত্তারক্ষীদের বেশ কয়েকজনকে আনা হয়েছে লালবাজারে। যদুবাবুর বাজারের সবজির দোকানের মালিক মদন মাইতিকেও। তলোয়ার দম্পতি অশোক পোদ্দার আর প্রদীপ লালও এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে। আর কাকে কাকে আজই ডাকা প্রয়োজন তার তালিকা তৈরি হচ্ছে। কেউ না কেউ হয় মিথ্যে বলছেন, নয় সত্য গোপন করছেন। বয়ানে অসঙ্গতি খুঁজে বার করতে হবে। আয়ুব কেঁদেই চলেছেন। এক স্থানীয় সোর্স খবর দিয়েছে মাইনে বাড়ানো নিয়ে নাকি লুথরাদের সঙ্গে কিছুদিন আগে মন কষাকষি হয়েছিল আয়ুবের। চেপে ধরতে আয়ুব কেঁদে ফেললেন। মেম সাহেব আমাকে খুব ভালোবাসতেন, আমি এত বড় পাপ করতে পারি না স্যার। নিকুকে যখন লালবাজারে আনা হলো ধুঁকছে, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট।
দ্বিধায় পড়লেন অফিসাররা। একে বেশিক্ষণ জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে? হাঁটতেই তো পারছে না ভালো করে। জল টল খাওয়ার পর নিকু যেটুকু বলল তাতে ফের নাটকীয় মোড় নিল তদন্ত। মিস্টার লাল গত রাতে 9টা নাগাদ চলে গিয়েছিলেন। রাধা 8:30টার সময়। এক পুরুষ এবং এক মহিলা রাত 11টা নাগাদ আসেন। মেম সাহেব নিজেই দরজা খুলেছিলেন। মহিলা জিন্স আর টপ পরেছিলেন, ভদ্রলোক কুর্তা পায়জামা। দুজনকে আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। মেম সাহেব খুব ভালো রান্না করতেন। চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই সব রকম রান্না আমাকে শিখিয়েছিলেন। রাতের খাওয়ার পর আমাকে কিচেনেই থাকতে বলেছিলেন। গেস্ট আসার কথা আছে বলেছিলেন 10:15 নাগাদ। ওই দুজন আসার পর আমাকে কাবাব, পকোড়া বানাতে বললেন। বানালাম, স্যালাডও তৈরি করলাম। মেম সাহেব আর ভদ্রলোক ড্রিঙ্ক করছিলেন। অন্য মহিলা শুধু জল চেয়ে খেয়েছিলেন। আমি ট্রে, আইস বক্স সব সাজিয়ে দিয়েছিলাম। ফ্ল্যাটে প্রায়ই বেশি রাত অবধি পার্টি হতো, জাগতে হতো আমায়। ভোর রাত অবধি পার্টি চলছিল গতকাল। আমি কিচেনে ঘুমিয়ে পড়েছিলাম। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। তখন কটা বাজে মনে নেই, 2:30-3টে হবে। মেম সাহেবের সঙ্গে ওই মহিলার তর্ক হচ্ছিল। ভদ্রলোক থামাতে চেষ্টা করছিলেন। মহিলা রেগে মেগে বেরিয়ে গেলেন। কুর্তা পাজামা পরা ভদ্রলোক থেকে গেলেন। তারপর আর ঘুম হয়নি। মেম সাহেব আমাকে বলেছিলেন ভোর ভোর বেরিয়ে পুজোর ফুল আর কিছু ওষুধ আনতে। আমি 5:30, 6:45টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে। তখনও ভদ্রলোক ছিলেন। হ্যাঁ, মেম সাহেব আর উনি বেডরুমে ছিলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তারপর যখন যদুবাবুর বাজারের দিকে যাচ্ছি ফুল কিনতে, পেছন থেকে একটা বাইক এসে ধাক্কা দিল, মেরে বেরিয়ে গেল। ল্যাম্পপোস্টে মাথা ঢুকে গেল। ফুটপাতে পড়ে গেলাম। তারপর তারপর আর কিছু মনে নেই স্যার। গোয়েন্দারা ধন্দে পড়লেন। সকালের শিফটের নিরাপত্তারক্ষীর বয়ানের সঙ্গে নিক্কুর বেরোনোর সময়টা মিলে যাচ্ছে। যিনি নিক্কুকে বেরোতে দেখেছিলেন ব্যাগ হাতে। খুনটা কি তাহলে হয়েছে নিক্কু বেরিয়ে যাওয়ার পর, নাকি তার আগে? বন্ধ বেডরুমে মহিলাকে যিনি রেগে মেগে চলে গেলেন 2:30-3টে নাগাদ, কুর্তা পাজামা পরিহিতেরই বা পরিচয় কি? ভদ্রলোককে দেখলে চিনতে পারবি? মহিলাকে? নিশ্চয়ই স্যার, একবার দেখলেই পারবো। ছবি আঁকিয়ে এঁকে ডাকা হলো। সঙ্গে সঙ্গে বর্ণনা অনুযায়ী শুরু হয়ে গেল পোর্ট্রেট পাল আঁকা। পুরুষ মহিলা দুজনেরই। সমস্ত আবাসিকদের ও কর্মীদের দেখানো হবে সেই ছবি। স্থির হলো। দুপুর থেকে টানা চলছে খোঁজ খবর, একে তাকে জিজ্ঞাসাবাদ। দুপুর, বিকেল, সন্ধে গড়িয়ে রাত তখন প্রায় 11:30। ঠিক হলো আজ রাতের মতো ইতি টানা যাক জিজ্ঞাসাবাদের। টেকনিক্যাল উইং এর বিশ্লেষণ থেকে কিছু নির্দিষ্ট দিশা আবাসিকদের গতিবিধি সম্পর্কে মিলতে বাধ্য। কাল সকালের মধ্যে সরস্বতী মিতাকে খবর পাঠানো হয়েছে, কাল এসে পড়বে। অন্য আবাসিকদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ বাকি, কাল হবে। আশিক ভাবছিলেন, যতটুকু দেখা হয়েছে সিসিটিভি ফুটেজ, কুর্তা পাজামা এবং জিন্স টপ পরা মহিলার ছবি ধরা পড়েনি। তাহলে অবশ্য সিসিটিভির যা পজিশন, ফাঁকি দিয়ে ঢোকা যায় সহজে। নাকি ওই দুজনে ওই ব্লকেরই কোনো আবাসিকদের অতিথি? নিকু চিন্ত না। অনেক ফ্ল্যাটেই তো ভ্যালেন্টাইন ডের খানা পিনা নাচা গানা হয়েছে সে রাতে। অপরিচিত অতিথি এসেছিলেন অনেকেই। তাদের মধ্যে কি কেউ? রাত 12:15। তলোয়ার দম্পতি অশোক পোদ্দার আর প্রদীপ লাল নিজেদের গাড়িতে বেরিয়ে গেলেন আর এক প্রস্ত জিজ্ঞাসাবাদের পর। রাধা, আয়ুব, নিক্কুর জন্য লালবাজারের ট্রান্সপোর্ট সেকশন থেকে গাড়ি ডাকা হলো। আশিক তখন মনে করিয়ে দিচ্ছেন তিনজনেই যেন কাল 10টার সময় উপস্থিত থাকে ত্রিপুরা এনক্লেভে। কথা আরো বাকি আছে। গাড়িতে ওঠার সময় কাঁধে হাত রেখে নিক্কুকে বললেন, ওষুধগুলো খাবি ঠিক করে। নিক্কু মাথা নাড়ে এবং একই সঙ্গে মুখ থেকে ছিটকে বেরোয়, উফ।
আশিক কাঁধ থেকে হাত সরিয়ে নেন। কি হলো রে? চোট আছে স্যার। ও ও ও কিছু না। গাড়িতে উঠতে যাওয়ার মুহূর্তে থামান আশিক। এই, 1 মিনিট দাঁড়া। কোথায় চোট? এই ঘাড়ের কাছে। এই সেই মুহূর্ত, ক্লান্তি, শ্রান্তি, ক্ষুধা, তৃষ্ণা বন্ধ রেখে তদন্তকারী স্নায়ু নিজের অজান্তেই অতি সক্রিয় হয়ে ওঠেন। দেখা তো কোথায় চোট? ও ও ও, পুরনো চোট স্যার। পুরনো কি নতুন আমরা বুঝবো। জামাটা খোল। জামা খোলায় প্রবল অনীহানিক চোখে মুখে। এতক্ষণের যন্ত্রণা পীড়িত মুখে হঠাৎই দ্বিধা আর উদ্বেগের আঁকিবুকি। ট্রান্সপোর্ট বিভাগের গাড়ি আর স্টার্ট দেওয়া হলো না। তিনজনকে ফের নিয়ে যাওয়া হলো ইন্টারোগেশন রুমে। শার্ট খোলার পর নিক্কুর ঘাড়ের কাছে দেখা গেল গভীর আঁচড়ের দাগ। নখ চেপে বসলে যেমন হয়। ডাক্তাররা স্বাভাবিকভাবেই নিক্কুর মাথার আঘাত নিয়ে ব্যস্ত ছিলেন। হয় গুরুত্ব দেননি এই আঁচড়কে, নয় নজর এড়িয়ে গিয়েছিল। এই, এটা কি করে হলো? পড়ে গিয়ে স্যার। ওই যে বাইক ধাক্কা মারলো সকালে। তবে যে বললি পুরনো চোট, পড়েছিস তো মুখ তুবড়ে। ঘাড়ের পেছনে লাগলো কি করে? নিক্কু ঘামতে শুরু করেছে তখন। আশিকের এক সহযোগী অফিসার তেড়ে যান নিক্কুর দিকে। কি হয়েছিল বল? স্যার, দুটো ঠিকঠাক পড়লেই সব উগড়ে দেবে গড়গড় করে। দেব? নিরস্ত করলেন আশিক। হেড ইঞ্জুরি আছে ওর, ছাড়ো, এমনিতেই বলবে। হ্যাঁ, এমনিতেই বলল। একটা মিথ্যে ধরা পড়ে গেল। পোড় খাওয়া অপরাধীরও রক্ষণ ভেঙে পড়া স্রেফ সময়ের অপেক্ষা। অভিজ্ঞতা আমাদের। নিকট তুলনায় নেহাতি আনাড়ি। কি করে ব্যতিক্রম হবে বলতে শুরু করলো, আর স্তম্ভিত গোয়েন্দারা শুনতে থাকলেন। বেশ কিছুদিন ধরে প্ল্যান করেছি স্যার। যা মাইনে পেতাম ওতে কোনো মতে সংসার চলতো। বিহারের বাড়িতে টাকা পাঠিয়ে নিজের হাতে আর কিছু থাকতো না। ভাবতাম এভাবেই কি চাকরগিরিতে জীবনটা কেটে যাবে। সাহেব বাড়িতে থাকলে সম্ভব হতো না কিছু করার। মাঝে মাঝেই ব্যবসার কাজে বাইরে যেতেন সাহেব। তেমন একটা সুযোগ খুঁজছিলাম, বুঝলাম। কিন্তু খুনটা করলি কেন? চুরি করেও তো পালাতে পারতিস। কোথায় পালাতাম স্যার? আপনারা বাড়ি থেকে ধরে আনতেন। ছবি আর ঠিকানা তো সাহেবের কাছে ছিলই। আমার ইচ্ছে ছিল গ্রামে জমি জমা কিনে চাষবাসের। তাই এমন কিছু করতে হতো যাতে টাকাটা হাতে আসে আর ধরাও না পড়ি। গতকাল সন্ধে মিস্টার লাল এলেন। চলে গেলেন 9:45 নাগাদ। রাধা তার আগেই চলে গিয়েছিল। আমি খেয়ে দিয়ে শুতে গেলাম। মেম সাহেবও ডিনার করে শুয়ে পড়লেন। ফ্যান্ডি আর বিগলসকে রাত্রি 11:30 নাগাদ ছাদের কাচের ঘরে বন্ধ করে দিলাম। ওদের গলার বেলটা নিজের কাছে রাখলাম। বলে যা বলে যা বলে যা। 1টা নাগাদ ছাদের কোয়ার্টার থেকে নেমে ফ্ল্যাটে ঢুকলাম। মেম সাহেবের বেডরুমে নক করলাম। উনি বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে বললেন, কে? বললাম, নিক্কু। প্রচন্ড শরীর খারাপ লাগছে, খুব মাথা ব্যথা করছে, একটা ওষুধ দেবেন? উনি দরজা খুলে দিলেন। ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। উনি প্রস্তুত ছিলেন না, হকচকিয়ে গেলেন। আমি ধাক্কা দিয়ে ওকে মেঝেতে ফেলে বেল্ট দিয়ে গলায় ফাঁস দিলাম। উনি জিম করতেন, খুব ফিট ছিলেন। ঘাড়ে পিঠে আঁচড়ালেন। হাতে হীরের আংটি পরে থাকতেন। চোখে মুখে খুব জোরে ঘুষি মারলেন। চোখের ওই রক্ত জমে যাওয়াটা তাহলে ঘুষি থেকেই? স্যার, বলতে থাক। মেম সাহেব পারলেন না। শ্বাস বন্ধ হয়ে গেল একটু পরে। এরপর আলমারির চাবি খুলে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ড্রয়ারে থাকা একটা চামড়ার ব্যাগে ভরলাম। সেদিন ভ্যালেন্টাইন না কি যেন ছিল, ইস্ক মোহাব্বতের দিন। বেলুন টাঙানো হয়েছিল অনেক ফ্ল্যাটেই। প্রায়ই পার্টি হতো তো ফ্ল্যাটে। ভাবলাম পার্টির মতো করে সাজাই বসার ঘরটা। মেম সাহেব তখন পড়ে আছেন বেডরুমে। আমি কিচেনে ঢুকে রান্না শুরু করলাম। চিকেন কাবাব, পনির পকোড়া। ক্যাবিনেট থেকে বোতল বার করলাম, 2টো গ্লাসে মদ ঢাললাম অল্প। মোমবাতি রান্নাঘরেই ছিল, জ্বালালাম। ন্যাপকিন কাঁটা চামচ সাজিয়ে টেবিলে এমনভাবে রাখলাম যাতে মনে হয় অনেক রাত অব্দি পার্টি চলছিল।
সে রাতে রাধা চলে যাওয়ার পর আর কেউ আসেনি ফ্ল্যাটে, সব বানিয়ে বলেছি। তা বেরোলি তো ভোর 6:45। হ্যাঁ, তার আগে বেরোলে সন্দেহ করতো সিকিউরিটিরা। শীতকাল ছিল, মাথার উপর দিয়ে একটা মাফলার চড়ালাম যাতে আঁচড়গুলো তেমন চোখে না পড়ে। চটের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে এসটিডি বুথ থেকে বাবলুকে ফোন করলাম। কে বাবলু? বাবলু মণ্ডল, বিহারে আমার জেলাতেই বাড়ি, পরিচিত। আলিপুরের অনন্ত অ্যাপার্টমেন্টে থাকে। নগেন্দ্র বাগলিয়া সাহেবের বাড়িতে রান্নার কাজ করে। ওর কাছে টাকা গয়না ভর্তি ব্যাগটা রেখে এলাম কাগজে মুড়ে। বাবলু অসুস্থ ছিল কিছুদিন ধরে। ওকে ঘটনার কথা কিছু বলিনি, বলেছিলাম পরে এসে ব্যাগটা নিয়ে যাব। ও সরল মনে বিশ্বাস করেছিল। চটের ব্যাগটা রাস্তায় ফেলে দিয়েছিলাম। চামড়ার ব্যাগটা বাবলুর কাছেই আছে। ঠিক বলছিস? চামড়ার ব্যাগটা বাবলুর কাছেই আছে? হ্যাঁ স্যার। এখনই যাব। তার আগে অ্যাক্সিডেন্টের গল্পটা বল। যদুবাবুর বাজারের কাছে ইচ্ছে করে সাইকেল নিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছিলাম। জানতাম লাগবে, অজ্ঞান হয়ে যেতে পারি, চেয়েও ছিলাম। অজ্ঞান হয়ে পড়ে থাকি 2 দিন। এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবো ভাবিনি। যদি মরে যেতিস বেকায়দায় লেগে? ওটুকু ঝুঁকি নিতেই হতো স্যার। পালিয়ে গেলে তো সবাই আমাকেই সন্দেহ করত। নিক্কু দম নেয় একটা না। এতটা বলি আশিক মোবাইলে ধরেন ডিসিডিটিকে। স্যার, কেস ক্র্যাকড। নিক্কু কনফেস করেছে। হি অনলি ক্রিয়েটেড দ্য পার্টি সিন। রাতেই লালবাজার রওনা দিলেন গোয়েন্দা প্রধান। যখন মুখোমুখি হলেন নিক্কুর, আশিক বলে ফেললেন, কঠিন জিনিস স্যার, শুনুন একবার গল্পটা। অস্কার না হোক, ফিল্মফেয়ারের বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড এর বাধা। পরবর্তী ঘটনা প্রবাহ এগুলো প্রত্যাশিত পথে। সে রাতেই অনন্ত অ্যাপার্টমেন্টে বাবলুর কোয়ার্টারে হানা দিল পুলিশ। বাবলুর কাছ থেকে পাওয়া গেল চামড়ার ব্যাগ। উদ্ধার হলো সমস্ত টাকা, ডলার ও গয়নাগাটি। যে বেল্টের ফাঁস দিয়ে খুন করেছিল রবীন্দ্র লুথিরাকে, সেটা নিক্কু লুকিয়ে রেখেছিল ছাদের ঝর্ণার পাথরের চাইয়ের নিচে। পাওয়া গেল। পোস্টমর্টেম আর ফরেন্সিক বিশেষজ্ঞদের মতামত জানালো মৃতার গলায় আঁচড়ের দাগ বেল্টের হুক থেকেই হয়েছিল খুব সম্ভব। আর আঙুলের ছাপ তো ছিলই একাধিক জায়গায়, যা হুবহু মিলে গিয়েছিল নিক্কুর সঙ্গে। খুনের প্রত্যক্ষদর্শী অমিল, কিন্তু পারিপার্শ্বিক প্রমাণ ছিল এতটাই সংশয়াতীত। চার্জশিট উত্তর বিচার পর্বে আলিপুর জেলা ও দায়রা আদালত নিক্কু যাদবকে দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ডের আদেশ দিলেন। হাইকোর্টে আবেদন হলো যথা নিয়মে। সাজা কমে দাঁড়ালো যাবজ্জীবন কারাবাসে। ঘটনা ফিরে দেখলে মনে হয় বিশ্বাস এক আশ্চর্য অনুভূতি। যখন সত্যি কেউ করে। চেনা পরিচিত সড়ক পথে বেশ কিছুটা দূরত্ব অতিক্রমের পর তা হয় শর্তহীন। ঠিক যেমন নিক্কুকে করেছিলেন মিসেস লুথেরা। স্নেহ করতেন নিখাদ, বিশ্বাসও প্রশ্নহীন। টাকা পয়সা গয়নাগাটি আলমারিতে খোলা রেখে বেরোতেন নিশ্চিন্তে নিক্কুর ভরসায়। দূরতম কল্পনাতেও ভাবেননি বিশ্বাস ভঙ্গ হবে প্রাণের বিনিময়ে। আর কে ঘটাবে সে বিশ্বাসের অপমৃত্যু? অতি পুরাতন ভৃত্য। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। কাহিনীটি শোনালাম আমি চঞ্চল। লালবাজার গোয়েন্দাপীঠ এই বই থেকে আমরা এই কাহিনীটি পেয়েছি। এই বইটি লিখেছেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম বাবুর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আজকের কাহিনীটির নাম অতি পুরাতন ভৃত্য। তাহলে শুনলেন তো, বিশ্বাস করার কি ফল দিতে হলো মিসেস লুথেরাকে? সতর্ক থাকুন, সজাগ থাকুন। রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের প্রতিটি কাহিনী
আপনারা শুনুন। এইভাবেই কিন্তু আমাদের সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রহস্য রোমাঞ্চের ঘটনায়।